চমকে উঠল নির্ময়। তড়িৎ গতিতে সে পাশ ফিরে তাকালো। চৌধুরীকে সামনে দেখে যেন আরেক দফা চমকে গেল নির্ময়। এই সময় এখানে আসতে হলো চৌধুরীকে? আর একটু পরে আসলে কি এমন হতো? ঢোক গেল নির্ময়। আমতা আমতা করে বলল, শোনো চৈত্র। চৌধুরী শুনল না কিছুই। রাইমা আর নির্ময়ের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেই হন হন করে হাঁটা শুরু করলো সে। ভুরকে গেল নির্ময়। অগ্নি দৃষ্টি দিয়ে সে ফিরে তাকালো রাইমার পানে। দাঁতে দাঁত চেপে তো পড়ল, নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। অতপর ছুট লাগালো চৈত্রীর পেছনে। ছুটতে ছুটতে গলা উঁচিয়ে সে বলল, চৈত্র শোনো, আমার কথাটা শোনো একবার। চৈত্রী শুনল না কোনো কথা। হন হন করে তীব্র রাগ নিয়ে হেঁটে চলল সে। নির্ময় দৌড়ে গিয়ে পেছন থেকে হাত টেনে ধরল চৈত্রীর। চৈত্রী থমকে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এখানে কেন এসেছেন? ওখানে যান, নিজের গালে পরনারীর স্পর্শ নিন, ভালো লাগবে তো। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, বলল, ভুল বুঝছো তুমি চৈত্র, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। তেতে উঠল চৈত্রী, বলল, কি তেমন নয়? অন্য নারী আপনাকে স্পর্শ করবে আর আপনি বলছেন তেমন নয়? একদম আপনি আমাকে ছুবেন না, দূরে যান আমার থেকে। নির্ময় আরো শক্ত করে ধরল চৈত্রীর হাতটা। তাকে আশ্বস্ত করে বলল, ও স্পর্শ করতে পারেনি আমাকে, তার আগেই তুমি চলে এসেছো। চৈত্রী অগ্নি দৃষ্টিতে তাকালো নির্ময় পানে। দাঁতে দাঁত চেপে বলল, আমি না আসলে বুঝি ওর স্পর্শ নেওয়ার ইচ্ছে ছিল? বেশি বোঝো কেন এত? তুমি না আসলেও ও আমাকে ছুতে পারতো না। তুমি কি আমায় বিশ্বাস করো না চৈত্র? আমার জীবনে একমাত্র তুমি আছো, শুধু তুমি। চৈত্রী তাকালো নির্ময়ের পানে, অভিমানী কণ্ঠে বলল, বিশ্বাস তো আপনিও আমাকে করেন, তবুও কাল নবীন বরণের অনুষ্ঠানে অন্য ছেলেরা আমার দিকে একটু শুধু তাকিয়েছিল, তাতেই আপনি সহ্য করতে পারেননি। আর আপনাকে তো ওই মেয়েটা ছুঁয়েছে, তাহলে আমি কিভাবে সহ্য করব? তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, বলল, কি বারবার ছুঁয়েছে ছুঁয়েছে করছো? ও ছুতে পারেনি আমায়, তার আগেই আমি কিছুটা সরে গিয়েছিলাম, আর তুমিও এসে পড়েছিলে। চৈত্র সরল দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বলল, সত্যি বলছেন আপনি? একদম সত্যি। চৈত্র শান্ত হলো একটু, নরম কণ্ঠে বলল, আপনার গালের ব্যথার কি অবস্থা? নির্ময় মাস্কটা খুলল, নিজের গালের দিকে ইশারা করে বলল, তুমিই দেখে নাও। চৈত্রী হাত বাড়ালো, আলতোভাবে নির্ময়ের গালে হাত ছুঁয়ে বলল, নিচে ঝুঁকুন একটু। নির্ময় চৈত্রীর কথা মতো নিচে ঝুঁকলো। অমনি চৈত্রী টুপ করে একটা চুমু খেলো নির্ময়ের লাল হওয়া গালে। চমকে উঠল নির্ময়, গোল গোল চোখে সে তাকালো চৈত্রীর পানে। মেয়েটা লজ্জায় মাথা নুয়ে রেখেছে। নির্ময় সোজা হয়ে দাঁড়ালো। প্রেয়সীর নিচ থেকে দেওয়া প্রথম স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল তার পুরো শরীর। ছোট্ট হৃদযন্ত্রটা যেন লাফিয়ে উঠেছে ছলাৎ ছলাৎ করে। এখনো সে বিস্মিত, চৈত্রী কি তাকে সত্যি চুমু খেলো নাকি স্বপ্ন দেখেছে সে? চৈত্রী নিচ থেকে চুমু খেলো তাকে। নির্ময় ফ্যাল ফ্যাল করে এখনো তাকিয়ে আছে চৈত্রীর পানে। অস্বস্তিরা যেন আষ্টে জেগে ধরেছে চৈত্রীকে। এমনি সে লাজ লজ্জায় মাথা খেয়ে এমন একটা কাজ করে বসলো। কাজটা করার সময় তেমন লজ্জা না পেলেও এখন লজ্জা পাচ্ছে ভীষণ। লজ্জায় সে তাকাতে পারছে না নির্ময়ের পানে। তার মধ্যে যদি আবার এই পুরুষ তার দিকে তাকিয়ে থাকে এভাবে, কেমন ইতস্তত লাগছে তার। কিন্তু এই পুরুষের চৈত্রের দিক থেকে তার দৃষ্টি সরাচ্ছেই না। চৈত্রী অপেক্ষা করলো কিছুক্ষণ সময়, তারপরও নির্ময়কে দৃষ্টি ফেরাতে না দেখে সে মাথা নুয়ে মিনমিনে কণ্ঠে বলল, ওভাবে তাকিয়ে থাকবেন না, লজ্জা পাই আমি। চৈত্রী কথায় ধ্যান ভাঙল নির্ময়। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে সে বুঝলো এতক্ষণে কি থেকে কি হয়েছে। ঠোঁট টেনে হাসলো নির্ময়। হৃদয়ে কেমন একটা অদ্ভুত সুখকর অনুভূতি হচ্ছে। নির্ময় নিজের ঠোঁটে হাসির রেখা বজায় রেখেই বলল, কি করলে এটা চৈত্র? তুমি কি সত্যি সত্যি চুমু খেলে আমাকে? আরো লজ্জা পেল চৈত্রী। গাল দুটোতে যেন তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে লজ্জায়। এলেমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে সে বলল, হলে ফিরতে হবে আমায়, দেরি হয়ে যাচ্ছে। কথাটুকু শেষ করে আর এক দণ্ড দাঁড়ালো না চৈত্রী। লাজুক ভঙ্গিতে সে পা বাড়ালো হলের দিকে। পিছে পিছে ছুটলো নির্ময়ও, বলল, আমিও যাব তোমার সাথে। ভ্রু কুচকালো চৈত্রী, পেছন ফিরে বলল, মেয়েদের হলে আপনি গিয়ে কি করবেন? খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লো নির্ময়। আমতা আমতা করে বলল, হলের মধ্যে ঢুকবো কখন বললাম? তোমার হলের সামনে পর্যন্ত যাব, তোমাকে এগিয়ে দিতে আসতে। চৈত্রী কথা বাড়ালো না। নির্ময়ের দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরলো হলের দিকে। নির্ময় একটু এগিয়ে আলতোভাবে নিজের এক হাত গলিয়ে দিল চৈত্রীর হাতের ভাঁজে। কেঁপে উঠল চৈত্রী, তবে বলল না কিছুই।
হাতটাও ছাড়িয়ে নিল না নির্ময়ের হাতের ভাঁজ থেকে। নিজের প্রিয় পুরুষের হাতে হাত রেখে হেঁটে চলল নিঃশব্দে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আজ আর চৌধুরী যায়নি নির্ময়ের সাথে দেখা করতে। দুপুরে তো দেখা হলো। তাছাড়া কাল শুক্রবার ছুটির দিন, কাল বরং একসাথে সময় কাটানো যাবে অনেকটা। বিকেলের দিকে রুমে ছিল সবাই, নাইমা, হাফসা বা শারমিন। তারাও বাইরে বের হয়নি, আজ শুয়েছিল রুমে। সন্ধ্যার দিকে বের হবে হয়তো। চৈত্রই শুয়েছিল নিজের বিছানাতে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। ঠিক তখনই তাদের রুমে এসে ঢুকলো রাইমা। সে অবশ্য একা আসেনি, সাথে আরো জন চারেক মেয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে এই অতি আধুনিক নারী কোনো তালগোল পাকানোর উদ্দেশ্যে এখানে এসেছে। হঠাৎ রুমের ভিতরে এইভাবে 4-5 জনকে মেয়েকে ঢুকতে দেখে বিছানা ছেড়ে উঠে বসলো চৈত্রী। তার সাথে যদি নাইমা, শারমিন আর হাফসা উঠে এসেছে। রাইমা রুমে ঢুকে এগিয়ে গেল চৈত্রীর দিকে, রাশভারী কণ্ঠে বলল, তুমি সেই মেয়েটা নয় যে ক্লাস শেষে নির্ময়ের কাছে গিয়েছিলে? নাম কি তোমার? রাইমাকে দেখে চৈত্রী চিনতে একটু অসুবিধা হলো না। এই মেয়েটাই তো সেই বেহায়া মেয়েটা যে নির্ময়কে ছোঁয়ার চেষ্টা করেছিল। রাইমাকে দেখে ফুঁসে উঠল চৈত্রী, তবে তা বাইরে প্রকাশ করলো না। সে বাইরের স্বাভাবিক ভঙ্গি বজায় রেখে বলল, আমার নাম চৈত্রী। রাইমা আরেকটু এগিয়ে গেল চৈত্রীর দিকে, সরাসরি প্রশ্ন করলো, নির্ময়ের সাথে তোমার কি সম্পর্ক? চৈত্রীর রাগ বেড়ে গেল আরো। একে তো আছে তার ব্যক্তিগত পুরুষকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছে, আবার এখানে থেকে জিজ্ঞেস করেছে যে তার সাথে নির্ময়ের সম্পর্ক কি। মেয়েটা আধুনিক বেশ, তবে তার সাথে সাথে বেহায় নির্লজ্জও বটে। হয়তো এভাবে সে সরাসরি তার আর নির্ময়ের সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করতে পারতো না। চক্ষু লজ্জা হলেও একটা বস্তু আছে। চৌধুরী 2 ঠোঁট ফাঁক করলো, কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু বলতে পারলো না। তার আগেই ওদের দিকে এগিয়ে এলো নাইমা। রাইমার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠেই বলল, নির্ময় ওর বয়ফ্রেন্ড হয় কেন, কি হয়েছে? কথাটা শুনতে শব্দ করে হেসে উঠল রাইমা। সাথে রাইমার সাথে আসা মেয়েগুলো হেসে উঠল। সে যেন কোনো হাসির কথা শুনে ফেলেছে এই মুহূর্তে। রাইমার এমন প্রাণ খোলা হাসি দেখে ব্রু কুচকালো নাইমা, বলল, হাসছিস কেন, সমস্যা কি? রাইমা হাসতে হাসতে বলল, নির্ময়ের মতো নিরামিষ ছেলের আবার আছে গার্লফ্রেন্ড, আর সে কথা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? যে ছেলে মেয়েদের সাথে ঠিকভাবে কথাই বলে না, তার আবার গার্লফ্রেন্ড? বোকা পেয়েছিস আমাকে? রাইমা কটমট করে তাকালো রাইমার দিকে, বলল, তুই কি বলতে চাইছিস আমি মিথ্যা বলছি তোকে? রাইমা হাসি থামালো, চোখে মুখে কাঠিন্য এনে বলল, আলবাত মিথ্যা বলছিস তুই। যে নির্ময় আমার মতো সুন্দরী একটা মেয়েকে উপেক্ষা করে চলে, সে কিনা এর মতো একটা চাপা শ্যামবর্ণ গায়ের রঙের মেয়ের সাথে প্রেম করে? হাস্যকর, ভীষণ হাস্যকর। ফুঁসে উঠল নাইমা। চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি কল লাগাও নির্ময়কে, আর মোবাইলটা অবশ্যই লাউড স্পিকারে দিবে। ভরকে গেল চৌধুরী। বলল, নাইমা তাড়া দিয়ে বলল। চৌধুরী ঢোক গেল। এতগুলো মানুষের সামনে নির্ময়কে কল করে সে কি বলবে? আবার কল না দিয়েও তো উপায় নেই। মনের মধ্যে ইতস্তত বোধ নিয়ে সে কল লাগালো নির্ময়কে। সেকেন্ড কয়েক যেতেই কলটা রিসিভ করলো নির্ময়কে, বলল, হ্যালো। চৌধুরী তাকালো নাইমার দিকে, ইশারায় বলল, কি বলবো? নাইমাও ইশারায় শিখিয়ে দিল, আই লাভ ইউ বলতে বলো কে। হকচকে উঠল চৈত্রী। আই লাভ ইউ তো তারা এমনি সময়ও কখনো বলেনি, তাহলে আজ যদি হঠাৎ করে বলে আই লাভ ইউ বলতে, নির্ময় কি বলবে? নাকি আবার অন্য কিছু বলবে? এমনি লোকটা যে পরিমাণ লাগাম ছাড়া, এতদিন পর হঠাৎ করে চৌধুরী আই লাভ ইউ বলতে বললে যদি আবার তার লাগামহীন কথাবার্তা শুরু করে, তখন তাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে সবার সামনে। চৌধুরী চুপ রইল কিছুক্ষণ। কল করে চৌধুরীকে কথা বলতে না দেখে নির্ময় বলল, কি হলো, কথা বলছো না কেন? অপ্রস্তুত হয়ে পড়ল চৌধুরী, তুতলিয়ে বলল, হ্যালো। ভ্রু কুচকালো নির্ময়, বলল, হ্যাঁ বলো, কথা বলছিলে না কেন এতক্ষণ? এদিকে নাইমা তাড়া দিচ্ছে চৌধুরীকে, ইশারা বারবার বলছে ওকে আমি লাভ ইউ বলতে বলো। কিন্তু এই বিষয়ে চৌধুরী বলল না। চৌধুরী কিছুই, এ কথাতেই জনসম্মুখে বলাই যাবে না। কে চাইবে ভরা মাঠে নিজের মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে? ওই লোককে এই মুহূর্তে আই লাভ ইউ বলতে বলা আর নিজের মান ইজ্জত নিলামে উঠানো একই কথা। মেকি হাসলো চৌধুরী, আমতা আমতা করে বলল, আপনার গালের ব্যথার কি অবস্থা নির্ময় ভাই? চৌধুরীর কথা শুনে বিরক্ত হলো নাইমা, মৃদু কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল,
কি বলতে বলছি তোমাকে, আর তুমি কি বলছো? নাইমার কথা শেষ হতে না হতে ওপাশ থেকে উত্তর এলো নির্ময়। দুষ্টুমি ভরা কণ্ঠে সে বলল, ব্যথা নেই আমার। তুমি যে চুমু দিয়েছো তাতে ব্যথা থাকতে পারে নাকি? নির্ময়ের ওই ছোট্ট উত্তরটা যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। নাইমা আর রাইমা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে। হাফসা আর শারমিনের মুখভঙ্গি বিস্মিত। চৈত্রী অপ্রস্তুত হয়ে পড়েছে বেশ। দ্রুতই কলটা কেটে দিল সে। কান গরম হয়ে উঠেছে। এই প্রশ্নের উত্তরে এই বদলোক যে এই কথা বলবে সে বুঝতেই পারেনি, যার জন্য আই লাভ ইউ বলতে বলল না। ইস, লজ্জায় চৈত্রী ইচ্ছা করছে এখন মাটির নিচে মিশে যেতে। সিনিয়রদের সামনে মান সম্মান আর রইল না। মানের জিতে ধূলিসাৎ হয়ে গেল এইভাবে। চারদিকে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। অবশেষে নিস্তব্ধতা ভেঙে কেসে উঠল নাইমা। রাইমার দিকে তাকিয়ে বলল, তারপরও তোর কিছু বলার আছে? আর নির্ময় নিরামিষ নাকি আমিষ সেটাও বুঝে গিয়েছিস? রাইমা নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল। সে কি করতে এসেছিল আর কি হয়ে গেল? নির্ময় যে ঠিক তার ভাবনার উল্টো তা সে বুঝতে পারেনি কোনোভাবেই। তার উপর তার একটা গার্লফ্রেন্ডও আছে। নাইমা আর কোনো কথা বলল না। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল নিজের দলবল নিয়ে। সন্ধ্যা নেমেছে ধরনের বুকে। চারদিকে সোডিয়ামের টিমটিমে আলোয় ভরে উঠেছে। নির্ময় কেবলই মাগরিবের নামাজ শেষে রুমে এসে দাঁড়িয়েছে। একটু এগিয়ে মাথায় চড়ানো টুপিটা সে রাখলো টেবিলের উপর। তখনই তার পিছু পিছু এসে রুমে ঢুকলো রাজ। কণ্ঠ কিছুটা চড়াও করে নির্ময়কে উদ্দেশ্য করে বলল, তোকে না চৈত্র থেকে দূরে থাকতে বলেছিলাম আমি? নির্ময় পিছন ফিরে তাকালো রাজের দিকে। নির্বিকার ভঙ্গিতে বলল, আমার ব্যক্তিগত নারীর কাছে আমি যাব না তো তুই যাবি? কথাটা শেষ হতে রাত জ্বলে উঠল তেলে বেগুনে। হাত বাড়িয়ে খপ করে ধরলো নির্ময়ের কলারটা। দাঁতে দাঁত চেপে বলল, একদম বাজে কথা বলবি না। কিসের ব্যক্তিগত নারী? চৈত্রের দিকে চোখ তুলে তাকালেও তোর চোখ আমি তুলে ফেলবো। ফুঁসে উঠল নির্ময়। হাত বাড়িয়ে সেও চেপে ধরল রাজের কলারটা। অগ্নিঝরা কণ্ঠে বলল, কথায় কথায় গায়ে হাত দিবি না। কি ভেবেছিস আগের বার আমাকে মেরে বেঁচে গিয়েছিস বলে এবারও বেঁচে যাবি? দরকার হয় তোকে মেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়বো আমি, তবু এক চুলো ছাড় দেবো না তোকে। আমার চৈত্রর ক্ষেত্রে তো নই। রাজ আরো শক্ত করে চেপে ধরল নির্ময়ের কলারটা। অগ্নিঝরা কণ্ঠে বলল, কি আমার চৈত্র করছিস? চৈত্র কোন দিক থেকে তোর? তোর বিয়ে করা বউ? নির্ময় দাঁতে দাঁত চাপলো। বলল, ও আমার বিয়ে করা বউ না হোক, ও আমার প্রেমিক। প্রেমিক কথাটা বলতে গিয়েও থেমে গেল নির্ময়। তারা কি সত্যি প্রেমিক প্রেমিকা? তাদের সম্পর্কে তো কোনো নাম নেই। নামহীন সম্পর্কে একে অপরের সাথে জুড়ে আছে তারা। অবশ্যই দোষ তারই, সেই কোনো নাম দেয়নি সম্পর্কে। বেনামি করেছে নিজের আর চৈত্রীর সম্পর্কটা। ভেবেছে একসাথে কাগজে কলমে চৈত্রীকে নিজের করে নিয়ে নাম দেবে এই সম্পর্কে। তবে তারা যে একে অপরকে ভালোবাসে এ বিষয়ে তো নিশ্চিত। একটু থামলো নির্ময়। বলল, আমি চৈত্রকে ভালোবাসি। হেসে উঠল রাজ। হেসে বলল, এর মানে তুই ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে না? নির্ময় রেগে গেল আরো। অগ্নিঝরা কণ্ঠে বলল, চৈত্র আমাকে ভালোবাসে। আবারও হাসলো রাজ। বলল, ও কি কখনো তোকে বলেছে যে ও তোকে ভালোবাসে? নির্ময় থমকে গেল। রাজের কলারে থাকা নির্ময়ের হাত জোড়া আলগা হলো কিছুটা। সত্যি তো চৈত্রী নির্ময়কে তো কখনো বলেনি ভালোবাসি। অবশ্য সেও চৈত্রীকে বলেনি ভালোবাসি। তারা ভালোবাসে শব্দটার ব্যবহার না করেও দুজন দুজনকে ভালোবেসেছে অপরিমেয়। সম্পর্কটা বেনামি হলেও তারা ভালোবাসার কোনো কমতি রাখেনি এই সম্পর্কে। কিন্তু জীবনের এমন এক মোড়ে তারা আজ এসে দাঁড়িয়েছে যেখানে তাদের সম্পর্কটা একটা নাম হওয়া ভীষণ জরুরি হয়ে পড়েছে। নির্ময় আজ অনুভব করেছে সে তাদের সম্পর্কে একটা নাম না দিয়ে সে ভুল করেছে। ভালোবাসাটা অনুভবে, ভালোবাসাটা এক অদৃশ্য অনুভূতি যা কখনো প্রকাশ করা বা ব্যক্ত করা যায় না সম্পূর্ণরূপে। হুমায়ুন আহমেদের একটি উক্তি রয়েছে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর। নির্ময় এতদিন এই উক্তিটি মনে প্রাণে বিশ্বাস করত, কিন্তু আজ মনে হচ্ছে মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ করাটাও উত্তম। মাঝে মাঝে নিজেদের গোপনীয়তা থেকে বেরিয়ে এসে মানুষকে জানানো উচিত তারা প্রেমিক প্রেমিকা, তারা ভালোবাসে একে অপরকে। অন্ততপক্ষে নিজের প্রিয় মানুষটাকে অন্যদের নজর থেকে বাঁচাতে হলেও সকলকে জানানো উচিত যে তারা যার দিকে নজর দিচ্ছে সে ইতিমধ্যে অন্য কারো ব্যক্তিগত সম্পত্তি। নির্ময়ের ভাবনার মধ্যেই রাজ মুখ খুলল। বলল, চৈত্র যেহেতু তোকে এখনো বলেনি সেই তোকে ভালোবাসে, তাহলে চৈত্রকে কিভাবে তোর ব্যক্তিগত নারী হলো?
চৈত্র ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে। আচ্ছা, তুই যদি চৈত্রকে আমার সামনে এনে ওর মুখ থেকে এই কথা বলাতে পারিস তবে আমি মানব তোর কথা সত্যি। চৈত্র যদি একবার নিজের মন থেকে বলেও তোকে ভালোবাসে তাহলে আমি আর কোনোদিনও তোদের মাঝখানে আসবো না। ঠিক আছে। নির্মল ভাবলো যে এবার আর গোপনীয়তা নয়, চৈত্রে তার সম্পর্কটা সে সামনে আনবে সবার। চৈত্রের সামনে প্রকাশ করবে নিজের ভালোবাসার নির্ণয়। তাদের সম্পর্কটার এবার নাম দিবে একটা, হোক সেটা প্রেম। কারণ এই মুহূর্তে তো আর বিয়ে করা সম্ভব নয়, দুজনেই পড়াশোনা করছে। নির্ময় আউটসোর্সিং এর কাজটা করে, সেটাও এখনো সম্পূর্ণরূপে পাকাপোক্ত নয়। এই অনিশ্চিত জীবনের সাথে চৈত্রীকে এখনই জড়িয়ে চৈত্রীর জীবনটাও সে অনিশ্চিত করে তুলতে চায় না কোনোভাবেই। নিজের একটা মোটামুটি ক্ষতি করতে পারলে সে বিয়ে করে ফেলবে চৈত্রীকে, আর অপেক্ষা করবে না। তবে এই মুহূর্তে না হয় প্রেমিক প্রেমিকার সম্পর্কটা সে প্রকাশ করবে সবার সামনে। এতে অন্তত চৈত্রীর দিকে অন্য পুরুষের তাকানোটা, হাত বাড়ানোটা তো বন্ধ হবে। চৈত্রীর দিকে তাকানোর আগে তারা ভাববে যে চৈত্রী অন্য কারো। এদিকে সকাল হয়েছে, রাতের ঘুমময় আধার কালো সময় কাটিয়ে দিনের দেখা মিলেছে। নির্ময় কাল রাতে কল করে চৈত্রীকে বলে রেখেছে আজ সকাল সকাল দেখা করার কথা। মূলত নির্ময় আর দেরি করতে চাইছে না এই বিষয়টা নিয়ে। এখনকার মতো দেরি করবে ততই বার বাড়বে এই রাজ নামক ভয়ঙ্কর প্রাণী। এ রাজকে সহ্য হচ্ছে না নির্ময়। চৈত্রীর প্রতি বখাটে বাদরটা দুর্বলতা আছে জেনেও যে এই কয়দিন যে নিজের রুমে কিভাবে এটাকে সহ্য করেছে তা একমাত্র নির্ময় জানে। এখন যত তাড়াতাড়ি সম্ভব চৈত্রীকে ধরে এনে এর সামনে ভালোবাসি বলে এটাকে বিদায় করতে পারলেই হবে। চৈত্রী নিজের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আনাগত একদম চায় না নির্ময়। আর সেটা যদি হয় আবার এই রাজ নামক ভয়ঙ্কর প্রাণী, তাহলে তো আরো চায় না। রাজকে নিয়ে নির্ময় অপেক্ষা করেছিল বিশ্ববিদ্যালয়ের চত্বরের এক কোণে। জায়গা অন্যান্য স্থানের তুলনায় একটু নীরব, মানুষের আনাগোনা নেই তেমন। অবশ্য অন্যান্য স্থানের তুলনায় এই স্থানটা নীরব বলেই তারা এখানে এসেছে। বেশ অনেকক্ষণ পার হয়ে গেল চৈত্রীর আসার কোনো নামগন্ধ না দেখে রাজ হাত রাখলো নির্ময়ের কাঁধে। ঠোঁট বাঁকিয়ে হাসল সে, বলল, কি চৈত্রী, তোকে ভালোবাসি বলতে আসবে না নাকি তোকে ভালোই বাসে না, কোনটা? নির্ময়ের কলেজেটা ধক করে উঠল। চৈত্রী এখনো আসছে না কেন? চৈত্রীকে তো সকাল 8টার দিকে আসতে বলল সে, আর এখন প্রায় 9টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। তবে কি চৈত্রী আসবে না? চৈত্রীকে তাকে ভালোবাসে না? না না, এমনটা হতে পারে না। চৈত্রীর চোখে নির্ময় নিজের জন্য স্পষ্ট ভালোবাসা দেখেছে। চৈত্রীর সাথে একান্তে সময় কাটিয়েছে অনেক। চৈত্রীকে নিজের ভালোবাসা শিখতে করেছে বারবার, চুমো খেয়েছে অনেক। কই, কখনো তো চৈত্রী তাকে বাধা দেয়নি। উল্টো মেয়েটা তখন লজ্জায় আড়ষ্ট হয়ে থাকতো। যদি চৈত্রী তাকে ভালো নাই বাসত তাহলে অবশ্যই ওভাবে লজ্জা পেয়ে তার কর্মকাণ্ডে সায় জানাতো না। উল্টো তার কর্মকাণ্ডে রেগে যেত, ঝামেলা করতো তার সাথে। চৈত্রী ভালোবাসে, নির্ময়কে অবশ্যই ভালোবাসে, এটা নির্ময়ের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। নির্ময় নিজের কণ্ঠে বিশ্বাস নিয়েই বলল, চৈত্রী ভালোবাসে আমাকে, আর ও আসবে, অবশ্যই আসবে। আরো কিছুটা সময় কেটে গেল, চৈত্রী আসলো না। নির্ময় আশাহত হলো, চৈত্রী তাহলে সত্যি এলো না। এর মানে চৈত্রী তাকে ভালোবাসে না। বুকের ভেতরে চিনচিনে ব্যথার অনুভব করছে নির্ময়। কষ্ট হচ্ছে ভীষণ। যে মেয়েটাকে এত ভালোবাসে নির্ময়, সে মেয়েটা কিনা তাকে ভালোবাসে না। আজ এমন একটা মুহূর্তে চৈত্রী তার ডাক উপেক্ষা করলো। চোখ ভরে উঠল নির্ময়। ছেলেরা নাকি সহজে কাঁদে না, সেও তো কাঁদতো না। জীবনে কত শত কষ্টের মুহূর্ত পার করেছে। কই, বুকে কষ্ট থাকলেও তো চোখে ফেটে এক ফোঁটা পানি আসেনি। তাহলে আজ আসছে কেন? ভালোবাসা হারানোর ব্যথায় কি বেশি জর্জরিত হয়ে পড়েছে নির্ময়? সে তাকালো রাজের পানে। রাজের ঠোঁটে লেগে আছে বিজয়ের হাসি। রাজ এগিয়ে এলো নির্ময়ের দিকে, ঠোঁট টেনে হেসে বলল, চৈত্র মনে হয় আর আসবে না। শোন, আমি বলি কি, চৈত্র ভালোবাসে না তোকে, শুধু শুধু ওর পিছনে পড়ে থাকিস না আর তুই। যাক, আগে যা হওয়ার হয়েছে, এখন থেকে ওর থেকে দূরত্ব রেখে চলবি, ঠিক আছে? নির্ময় মাথায় ঢুকছে না রাজের কোনো কথা। তার মাথায় শুধু ঘুরছে চৈত্রী আজ এলো না কেন। এতদিন সে চৈত্রীর সাথে ছিল, কখনো তো মনে হয়নি চৈত্রী ভালোবাসে না তাকে। চৈত্রীর চোখে সে নিজের জন্য তীব্র ভালোবাসা দেখেছে। তাহলে আজ কেন তার ডাক উপেক্ষা করলো চৈত্রী? তবে কি চৈত্রীর চোখের ভাষা বলছিল সবটাই অভিনয় ছিল? মুখ চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নির্ময়ে। শেষ একবার সে তাকালো চৈত্রীর আসার পথের দিকে, কিন্তু নির্ময়ের বিশ্বাস ভেঙে সে আসলো না। রাজ তাড়া দিল নির্ময়কে, বলল, ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসে যা।
দুঃখিত, দেরি হয়ে গেছে আমার। আসলে একসাথে গোসল টোসল সেরে বেরিয়েছি তো, তাই দেরি হয়ে গেছে। নির্ময় ঠোঁটে হাসি ফুটে উঠল। যাক, অবশেষে চৈত্রী এসেছে। বুকে উপরে থাকা এতক্ষণে বিশাল পাত্রটা যেন সরে গেছে এখন। একটু শান্তি লাগছে তার। নির্ময় দেরি করলো না, আর এমনি দেরি হয়ে গেছে অনেকটা। চৈত্রীর হাত টেনে দাঁড় করালো রাজের সামনে। ব্যস্ত কণ্ঠে বলল, এখন এই মুহূর্তে বলো তুমি আমাকে ভালোবাসো? চমকে উঠল চৈত্রী। গোল গোল চোখে সে একবার রাজের দিকে তাকে আবার নির্ময়ের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, এখন এখানে? নির্ময় তাকালো চৌধুরীর পানে, ব্যগ্র কণ্ঠে বলল, হ্যাঁ, এই মুহূর্তে রাজের সামনে বলবে তুমি আমাকে ভালোবাসো। অবাক হলো চৌধুরী। কাল রাতে তাকে নির্ময় বলেছে সকাল 8টায় এদিকটা আসতে। কি নাকি জরুরি কাজ আছে, এখন বলছে রাজের সামনে ভালোবাসি বলো। এর মানে কি? পাগল টাগল হলো নাকি এ লোক? চৌধুরীকে চুপ থাকতে দেখে কিছুটা অধৈর্য হয়ে উঠল নির্ময়। বলল, কি হলো বলো? রাজকে বড় ভাইয়ের মতোই দেখে চৌধুরী, তার উপর কত সিনিয়র। তার সামনে কিভাবে হুট করে নির্ময়কে ভালোবাসি বলতে কেমন লজ্জা লাগছে চৌধুরীর। বড় ভাইয়ের সামনে প্রেমিককে ভালোবাসি বলতে তাতে লজ্জা লাগাটা কি স্বাভাবিক নয়? তাছাড়া চৌধুরী এই প্রথম নির্ময়কে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে, তার জন্য কেমন ভেতরে ভেতরে লজ্জায় নুয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় কথা, রাজ চৌধুরীর খালাতো ভাই রাহাতের বন্ধু। রাজ যদি একথা তার খালাতো ভাইকে বলে, রাহাত আবার এই কথা বলবে তার খালাকে, খালা বলবে তার বাবা মাকে, তারপর তার বাবা মা দুজন মিলে কচুকাটা করবে চৌধুরীকে। তখন আরেক ঝামেলা। ভয়ে ঢোক গিল চৌধুরী, মিনমিনিয়ে বলল, পরে বললে হয় না? নির্ময় মানল না চৌধুরীর কথায়, বলল, না, হয় না তা বলবে এখানে এক্ষুনি। নির্ময় আর চৌধুরীর কথার মাঝখানে মুখ খুলল রাজ। চৌধুরী পানে তাকিয়ে এসে বলল, তুমি কি সত্যি ভালোবাসো নির্ময়কে? রাজের চোখে স্পষ্ট কাতরতা। চৌধুরীর চোখের দিকে তাকিয়ে থমকে গেল কিছুটা। রাজের চোখ মুখ হঠাৎ এমন দেখাচ্ছে কেন? যখন সে এলো তখন তো ঠিকই ছিল। চৌধুরী ঠোঁট ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু পারল না। তার আগেই মুখ খুলল নির্ময়। এমনি এতক্ষণ চৌধুরীর জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিল সে। তার উপর এসে থেকে মেয়েটাকে বলতে বলছে যে সে তাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা বলছে না কিছুই। নির্ময় অধৈর্য হয়ে পড়েছে আরো, সাথে মেজাজটাও চটে গেছে। এতক্ষণ অপেক্ষা করিয়ে বুকে জ্বালা ধরিয়ে এখান এসেছে ঢং করতে। চৈত্রী না আসলে আছে হয়তো দম বন্ধ হয়ে মারাই যেত। চৈত্রকে ভালোবাসি না বলতে দেখে মাথা যেন আগুন ধরে গেল। কণ্ঠে কিছুটা রাগ ঢেলে সে বলল, আমাকে ভালোবাসি বলতে তোমার সমস্যা কেন? নাকি ভালোবাসো অন্য কাউকে? আমার সাথে এতদিন নাটক করেছো শুধু? নাকি এখানে এসে রাজকে দেখে মাথায় এলোমেলো হয়ে গেছে? কাকে রেখে কাকে ধরবে বুঝতে পারছো না? চৌধুরী থমকে গেল। নির্ময়ের কথাগুলো যেন ধারালো অস্ত্রের মতো ক্ষত বিক্ষত করলো তার ছোট্ট হৃদয়টা। কি সব বলছে নির্ময়? আর এভাবেই বা কথা বলছে কেন? এ কি তার সেই নির্ময় ভাই তো, যে তাকে ভালোবাসতে ভীষণ, যে তাকে একটু কটু কথা বলেনি? একটু থামলো নির্ময়, আবার বলল, রাজ ভাই ভালোবাসে তোমাকে। যদি মনে করো সে আমার থেকে বেটার, তবে চলে যেতে পারো তার কাছে, আমি আটকাবো না তোমাকে। চৌধুরী চমকে উঠল, ঘাড় বাঁকিয়ে তাকালো রাজের পানে, অতঃপর আবার তাকালো নির্ময়ের পানে। রাগে অভিমানে শরীরটা রিরি করছে চৌধুরী। কিভাবে লোক তাকে বলল যে তার থেকে রাজ বেটার হলে তার কাছে চলে যেতে? এতদিনে নির্ময় এই চিনল চৌধুরীকে? নির্ময় তো তোকে কখনো ভালোবাসে বলেনি, কিন্তু চৌধুরী বুঝে নিয়েছে নির্ময় তাকে ভালোবাসে। তাহলে নির্ময় কেন বুঝতে পারলো না? কেন তার চোখের ভাষা বুঝলো না? চৌধুরীর সব থেকে খারাপ লাগলো নির্ময় বলা অন্য পুরুষের কাছে চলে যাওয়ার কথাটা। গায়ে যেন কাঁটার মতো বিঁধল কথাটা। ছলছল করে উঠল চোখ জোড়া। চোখ জোড়ার টলমল অশ্রুকণা নিয়ে ফুঁসে উঠল চৌধুরী, বলল, আমি কার কাছে যাব না যাব সেই কথা আপনাকে চিন্তা করতে হবে না নির্ময় ভাই। আমার ব্যাপার আমি চিন্তা করে নেব। তবে একটা কথা বলতে পারি যে আমি আর আপনার সাথে থাকছি না। আটকে উঠল নির্ময়। সে তো এভাবে কিছুই বলতে চায়নি। সে তো শুধুমাত্র রাগের মাথায় দুটো কথা বলে দিয়েছে, মন থেকে কিছুই বলেনি। আর চৌধুরী তার কাছে থাকবে না মানে কি? ছেড়ে চলে যাবে তাকে? এই সামান্য কথায় সে চলে যাবে? কিন্তু চৌধুরীকে ছাড়া তো সে থাকতে পারবে না, একদম বাঁচতে পারবে না নির্ময়। রাগের মাথায় কিছু কথার জন্য চৌধুরী অবশ্যই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না। নির্ময় মুখ খুললো কিছু বলার জন্য, কিন্তু বলতে দিল না চৌধুরী। হাত উঠিয়ে থামিয়ে দিল নির্ময়কে, অতঃপর নিজে থেকে বলা শুরু করলো, আপনাকে ভালোবাসি বলতে আমার কোনো সমস্যা ছিল না নির্ময় ভাই।
রাজভাইকে আমি বড় ভাই হিসেবে দেখি। তার সামনে কাউকে ভালোবাসার কথা বলতে কিছুটা লজ্জা লাগছিল আমার। হয়তো লজ্জাটা কাটিয়ে উঠে একটু পরই আমি আপনাকে বলতাম আমি ভালোবাসি আপনাকে। হয়তো সেটুকু ধৈর্য আপনার মধ্যে ছিল না। আর কি যেন বললেন তখন? এখানে এসে রাজ আর আপনাকে একসাথে দেখে আমার মাথা এলোমেলো হয়ে গেল কিনা, তাই সিদ্ধান্ত নিতে পারছি না কাকে রেখে কাকে ধরবো। যদি কাউকে ধরারই হতো তবে আমি আগেই ধরে নিতাম, অপেক্ষা করতাম না আমি আপনার জন্যে। ভুলে যাবেন না, আপনি কখনো আমার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করেননি। আমাকে কখনোই আপনি বলেননি ভালোবাসি চৈত্র। আপনি যেদিন ঢাকায় আসবেন তার আগে শুধুমাত্র আমাকে বলে এসেছিলেন অপেক্ষা করতে। তারপরে আপনার সাথে অনেকটা মাস আবার না হয়েছে কোনো দেখার, না হয়েছে কথা, কিন্তু আমিও অপেক্ষা করেছি। আমি আপনার শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করো চৈত্র, এই কথাটার উপর ভিত্তি করে অপেক্ষা করেছি আপনার জন্য। দিনের পর দিন অপেক্ষা করেছি। জীবনে অন্য কোনো পুরুষের আগমন আমি ঘটাইনি। আমি শুধুমাত্র আপনার পথ চেয়েই বসেছিলাম। এর মধ্যে কি কোনো ছেলে আমাকে প্রেম নিবেদন করেনি? অবশ্যই করেছে। তবে আমার মনে শুধুমাত্র আপনাকেই ঠাঁই দিয়ে আমি প্রত্যাখ্যান করেছি সব পুরুষকে। আমি চৈত্রী এমন একজন মানুষ ছিলাম যার জীবনে কোনো লক্ষ্য ছিল না, উদ্দেশ্য ছিল না, যার কাছে পড়ালেখা ছিল প্রধান শত্রু। সেই চৈত্রী পড়ালেখাকে আপন করে নিয়েছিল শুধুমাত্র আপনার জন্যে, নিজেকে আপনার যোগ্য করে তোলার জন্য। শুধুমাত্র আপনার কাছাকাছি থাকার জন্য আমি ঢাকায় এসেছি। মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নিজের স্বপ্ন পূরণ করার জন্য বা ক্যারিয়ার গড়ার জন্যে। আপনিও কিন্তু নিজের ক্যারিয়ার গড়ার জন্যই এখানে এসেছেন, কিন্তু আমি নিজের জন্য আসিনি। আমি এসেছি আপনার জন্য এখানে, আপনাকে ভালোবেসে এসেছি আমি। আমাদের দেখা হতো না, কথা হতো না, কিংবা আপনি কখনো আমাকে বলেননি আপনি ভালোবাসেন, তবুও আমি আপনার জন্য অপেক্ষা করেছি। আমি কখনো আপনার মুখ থেকে ভালোবাসি শুনতে চাইনি, আপনার ভালোবাসা নিয়ে প্রশ্নও তুলিনি। আপনার ভালোবাসাটা অপ্রকাশিত ছিল। আমি কখনো সেটা নিয়ে কিছু সন্দেহ প্রকাশ করিনি। আমি আপনার ভালোবাসাকে নিয়ে শুধুমাত্র আপনার চোখের ভাষা পড়িয়ে আমি বুঝে নিয়েছিলাম আমার প্রতি আপনার তীব্র ভালোবাসার কথা। তাহলে আপনি কেন আমার চোখের ভাষা পড়তে পারলেন না নির্ময় ভাই? আমি মেয়ে, তাই আমাদের ত্যাগগুলো কারো চোখে পড়ে না? হয়তো আপনার চোখেও পড়েনি, তাই তো এতগুলো কথা বলতে পারলেন আপনি আমাকে নিয়ে। আমিও কিন্তু আপনাকে ভালোবেসে আপনাকে পাওয়ার জন্যই, আপনার কাছে আসার জন্যই নিজেকে কম বদলাইনি। যেখানে আমার পড়ার কথা ছিল মফস্বলের একটা সাধারণ কলেজে, সেখানে আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মানুষ বলে আপনি যেমন তেমন থাকবেন, কারো জন্য নিজেকে বদলাবেন না, কিন্তু আমি বদলেছি। আমি আপনার জন্য নিজেকে বদলেছি। তবুও আজ আপনি প্রশ্ন তুলছেন আমার ভালোবাসা নিয়ে, আমাকে অপশন দিচ্ছেন আপনার থেকে যদি রাজভাই বেটার হয় তার কাছে চলে যেতে। একটু থামলো চৈত্রী, অতঃপর আবার বলল, ভালোবাসাটা কি অপশনে হয় নির্ময় ভাই? কোনটা বেটার আর কোনটা খারাপ সেসব বিবেচনা করে ব্যবসা হয়, ভালোবাসা তো হয় না। আর আমি মোটেই ব্যবসা করতে আসিনি এখানে। তবে হ্যাঁ, ঢাকায় আসা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আমার মূল উদ্দেশ্যটা আপনি ছিলেন। আমি নিজেকে আপনার যোগ্য রূপে গড়ে তুলতে চেয়েছিলাম, আপনার কাছাকাছি থাকতে চেয়েছিলাম আমি। এখন আপনি বলতে পারেন আপনার জন্য আসি, আর যার জন্যই আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি তো, এতে তো আমারই ভালো হয়েছে, আমার জীবনটা সুন্দর হয়েছে। কথাটা সত্যি, তবে তার সাথে এটাও সত্যি আমি আমার জীবনকে সুন্দর করার কথা ভেবে নিজেকে বদলাইনি। আমি আপনাকে ভালোবেসে নিজেকে বদলেছিলাম। তবে এই মুহূর্ত থেকে আমি আমার উদ্দেশ্য পরিবর্তন করছি। আমার কাউকে প্রয়োজন নেই। কার জন্য আমি নিজেকে যোগ্য করে তুলবো যে আমাকে বোঝেই না, তার জন্য আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। ও দুঃখিত, আমাদের মধ্যে তো কোনোদিন কোনো সম্পর্ক ছিলই না। নামহীন একটা সম্পর্কে জড়িয়েছিলাম আমরা। যেখানে সম্পর্কই নেই সেখানে আবার থাকা বা না থাকার প্রশ্ন আসবে কোথা থেকে? তবে হ্যাঁ, এইটুকু বলি, আজ থেকে আপনার আর আমার মধ্যে পাশাপাশি বাড়ি অথবা প্রতিবেশী সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কই নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, শহরে এসে শহরের হাওয়া গায়ে লাগিয়ে আমাকে শহুরে মেয়েদের সাথে গুলিয়ে ফেলবেন না নির্ময় ভাই। আমি চঞ্চল হতে পারি, তবে আমার চরিত্রের দোষ নেই যে আজ একজনের গায়ে ঢলে পড়বো আর কাল আরেকজনের গায়ে ঢলে পড়বো। ভালোবাসা অপ্রকাশিত হলেও সেই ভালোবাসার মূল্য আমার কাছে আছে, এটুকু বিশ্বাস অন্তত আপনি আমার প্রতি রাখতে পারতেন। যাই হোক, ভালো থাকবেন। এইটুকু বলে থামলো চৈত্রী, মাথা ঘুরিয়ে তাকালো রাজের পানে, বলল, আশা করছি আপনাকে আবার আলাদা করে কিছু বলতে হবে না আমায়। এতদিন ভাই ভাবতাম, এখন থেকে আমার ভাবনায় আপনি আমার খালাতো ভাইয়ের বন্ধু ছাড়া আর কিছুই নন।
কতটুকু বলে হন হন করে হাঁটা শুরু করলো চৌধুরী। নির্ময় আর রাজ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে ওখানে। নির্ময়ের কানে শুধু বেজে চলছে চৌধুরীর কথাগুলো। মেয়েটা তার জন্য তাকে ভালোবাসে, এত কিছু করলো, কিন্তু সে কি করেছে চৌধুরীর জন্য? গভীরভাবে চিন্তা করলে সে এখনো কিছুই করে উঠতে পারেনি চৌধুরীর জন্য। এমনকি এখন পর্যন্ত সে নিজের ভালোবাসাটুকু পর্যন্ত প্রকাশ করতে পারেনি চৌধুরীর সামনে। নাম দিতে পারেনি চৌধুরী তার সম্পর্কের। তীব্র অপরাধ বোধ আসছে পৃষ্ঠে ধরল নির্ময়কে। আবার ভালোও লাগছে কিছুটা। এই যে তার প্রিয়সী তাকে ভালোবাসে আজ এত কিছু করেছে, ভাবতেই যেন হৃদয়ে প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো নির্ময়। আজ অসহায় দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে চৌধুরীর চলে যাওয়ার পানে। হতে পারে সে বখাটে খারাপ, কিন্তু তার ভালোবাসা তো কোনো খাত ছিল না। সে সত্যি ভালোবেসেছিল চৌধুরীকে। বছর 3 আগে যখন রাহাতদের বাড়িতে বেড়াতে আসা হাস্যজ্জ্বল শ্যামবর্ণ এক কিশোরীকে দেখেছিল, তখনই সে মন দিয়ে বসেছিল সেই কিশোরীকে। তারপরে এতদিন নিজের হৃদয়ে গহীনে একটু একটু করে পুষে রেখেছে চৌধুরীর প্রতি তার ভালোবাসা। ভেবেছিল খুব তাড়াতাড়ি চৌধুরীর সামনে নিজের ভালোবাসা সে প্রকাশ করবে, নিজের করে নেবে চৌধুরী নামক রমণীকে। কিন্তু তা আর পারল না সে। তার আগে নিজের ভালোবাসার মানুষটার মুখে শুনতে হলো সে ভালোবাসে অন্য কাউকে। তীব্র ব্যথায় যেন জর্জরিত হয়ে উঠেছে রাজের হৃদয়। মনে হচ্ছে যেন কেউ খামচে ধরে রেখেছে তার হৃৎপিণ্ডটা। এত কেন কষ্ট হচ্ছে? আচ্ছা, ভালোবাসা এত দহন কেন? কেন এত দহনের আগুনে পুড়তে হচ্ছে তাকে? তার ভালোবাসায় তো কোনো ভুল ছিল না, ছিল না কোনো অন্যায়। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকারে ঢেকে গেছে পুরো শহর। কৃত্রিম জমকালো আলোয় সাজিয়ে তোলা হয়েছে চারপাশ। নির্ময় দাঁড়িয়ে আছে চৌধুরীর হলের সামনে, কিন্তু দেখা নেই চৌধুরীর। সেই সকালের পর নির্ময় এখন অবধি দেখা পায়নি মেয়েটার। সে অনেকবার কল করেছিল চৌধুরীকে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠের এক মহিলা বলে উঠেছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার চেষ্টা করুন। এমনিতে মেয়েটা বড্ড অভিমানী। এখন এই মেয়ের অভিমান ভাঙাতে হলে আবার কত কাঠখড় পোহাতে হবে নির্ময়কে কে জানে। কিন্তু মেয়েটা দেখা পাওয়াই তো মুশকিল। তার উপর আবার শেষ কথায় পরিষ্কারভাবে সে বলে গেছে তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তাদের মধ্যে শুধুমাত্র প্রতিবেশীর সম্পর্ক ছাড়া আর কিছুই থাকবে না। কথাটা ভাবতেই ধক করে উঠল নির্ময়ের কলিজাটা। সত্যি কি চৌধুরী এমন কিছু করবে? না, চৌধুরী ভালোবাসা তাকে, কোনোভাবেই নির্ময় থেকে দূরে যেতে পারে না সে। নির্ময় না হয় রাগের বশেই 2-4টা কথা বলে ফেলেছে, তার জন্য মেয়েটা অবশ্যই তাকে এত বড় শাস্তি দিবে না। আচ্ছা, চৌধুরী কি করেছে এখন? নিশ্চয় কাঁদছে ভীষণ। নির্ময় বুকটা হাহাকার করে উঠল। নিজের রাগটা সামনে রাখতেই তো হতো, তাহলে এত কিছু হতোই না। তার উচিত হয়নি চৌধুরীর ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলা বা অন্য পুরুষের সাথে চলে যেতে বলা। চৌধুরী অন্য পুরুষের কাছে যাবে কি? সে নিজেই তো কখনো চৌধুরীকে অন্য কারো যেতে দিবে না। মেয়েটাকে বুঝাতে হবে সবটা, রাগ ভাঙাতে হবে তার। কিন্তু যার রাগ ভাঙাবে তারই তো দেখা নেই। নির্ময় হাতটা উঁচিয়ে হাত ঘড়ির দিকে তাকালো। প্রায় 10টা বাজে গেছে। এখন আর চৌধুরীর হল থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। মেয়েটার অভিমান বোধ হয় পাহাড় সমান উঁচু হয়েছে। না, বিয়ের পর এই অভিমান ভাঙাতে ভাঙাতেই দিনরাত পার হয়ে যাবে তার। আলতো হাসলো নির্ময়। শেষ একবার তাকালো চৌধুরীর হলের পানে, অতঃপর পা বাড়ালো নিজের হলের দিকে। এখন অনেক রাত হয়ে গেছে, কাল না হয় সকাল সকাল এসে আবার দাঁড়ানো যাবে এখানে। আজ সারাদিন অভিমানে চৌধুরী হল থেকে না বের হয়, কাল তো একবার হলেও বের হতেই হবে। এদিকে নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। যান্ত্রিক কোলাহলপূর্ণ শহরটা বেশ নিস্তব্ধ হয়ে পড়েছে। মানুষের আনাগোনা নেই বললেই চলে। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। শুধু ঘুম নেই নির্ময় নামক প্রেমিক পুরুষের চোখে। বিছানায় শুয়ে ছটফট করছে সে। চারদিক কেমন শূন্য শূন্য লাগছে। অস্থির হয়ে পড়েছে ভীষণ। অশান্তিতে যেন ছেয়ে গেছে তার ভেতরটা। যতক্ষণ না চৌধুরীর সাথে সে কথা বলতে পারছে, ততক্ষণ হয়তো শান্ত হবে না তার ভেতরটা। আচ্ছা, চৌধুরী সত্যি সত্যি হারিয়ে যাবে না তো তার জীবন থেকে? এই মাঝরাতে চৌধুরীকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরেছে নির্ময়কে। বুকের মধ্যে কষ্ট হচ্ছে ভীষণ। নিঃশ্বাসটা পর্যন্ত ঠিকভাবে নিতে পারছে না এই মুহূর্তে। নির্ময় উঠে বসলো বিছানায়। মোবাইলটা নিয়ে কল লাগালো চৌধুরীর নাম্বারে। বরাবরের মতোই বন্ধ বলছে। আশাহত হলো নির্ময়। ক্রমেই তার অস্থিরতা বাড়ছে ভীষণভাবে। ছুটে চলে যেতে ইচ্ছা করছে চৌধুরীর কাছে, কিন্তু এই মধ্যরাতে তাও সম্ভব না। আচ্ছা, আজ রাতটা এখনো শেষ কেন হচ্ছে না? সকাল হচ্ছে না কেন?
রাতটা আজ এত বড় লাগছে কেন? চৈত্রীর মতো তাকে শাস্তি দেওয়ার জন্য রাতটাও কি আজ বড় আকার ধারণ করেছে? নির্ময় আবারও শুয়ে পড়ল বিছানায়। নাম্বার বন্ধ জেনেও বারবার কল লাগায় চৈত্রীর ফোনে। দীর্ঘ এক অস্থিরতা পূর্ণ রাতের সমাপ্তি ঘটে সকলের দেখা মিলেছে। সূর্যটা যেন হেসে উঠেছে আকাশের এক কোণে। চারিদিকে সকল অন্ধকার কাটিয়ে আলোকিত হয়েছে প্রকৃতি। নির্ময় উস্কো খুস্কো চুলে সেই ভোরে নামাজে ফজরের নামাজের পর থেকে দাঁড়িয়ে আছে চৌধুরী হলের সামনে। সারা রাত একটু ঘুমা হয়নি তার। নামাজটা শেষ হতেই চৌধুরী হলের সামনে ছুটে এসেছে সে। যদি চৌধুরী দেখা পাওয়া যায় একটা বার। সারা রাত না ঘুমানোর দরুন চোখ দুটো লাল হয়ে উঠেছে ছেলেটা। পরিবারের চুলগুলো আজ এলোমেলো, মুখটা শুকিয়ে গেছে একদিনেই। দেখে বোঝা যাচ্ছে বিষণ্ণতা অস্থিরতার হারানোর ভয় ঘিরে রেখেছে ছেলেটাকে। কিন্তু তার প্রেয়সীর দেখা নেই। কালকে থেকে একটা বারের জন্য কি মেয়েটা হলের বাইরে আসেনি, যে তার সাথে দেখা হলো না একবারও? চিন্তায় চিন্তায় চৌধুরীর হলের সামনেও হাঁটু ভেঙে বসে পড়ল নির্ময়। ঠিক তখনই হল থেকে বেরিয়ে এলো নাইমা আর শারমিন। নির্ময় দেখলো নাইমাকে। এই মেয়েটাই তো সেদিন রাতে চৌধুরীকে তার হাতে দিয়ে গিয়েছিল। নাইমাকে দেখে যেন মরুভূমির তীব্র গরমে একটু আশার আলো খুঁজে পেল নির্ময়। উঠে দাঁড়ালো সে। এক প্রকার ছুটে গেল নাইমার কাছে। সামনে কারো আগমন অনুভব হতে নাইমা চোখ তুলে তাকালো নির্ময়ের পানে। নির্ময়ের এমন বিধ্বস্ততা অবস্থা দেখে অবাক হলো সে। ছেলেটাকে কালকেও তো একদম ঠিক দেখেছিল। একদিনের মধ্যে কি এমন হয়েছে যে চোখ মুখের এই হাল করেছে? চৈত্রীকেও দেখেছে কাল ভীষণ কান্নাকাটি করতে। দুজনের মধ্যে তবে হয়েছে কি কিছু? নাইমা অবাক কণ্ঠে প্রশ্ন করল। এই নির্ময়, কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? নির্ময় উত্তর দিল না নাইমার প্রশ্নের। তার মস্তিষ্ক জুড়ে এখন শুধুমাত্র ছুটে বেড়াচ্ছে তার প্রেয়সী। মেয়েটার একটা খবর না পাওয়া অবধি কিছুতেই শান্ত হতে পারছে না সে। হৃদয়টা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। নির্ময় ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল। চৈত্র মানে চৈত্রী কোথায়? কপালে ভাঁজ ফেলল নাইমা। বলল, চৈতি তো নেই। কেন, তুমি জানো না? চমকে উঠল নির্ময়। চৈত্রী নেই মানে কি? কোথায় গেছে চৈত্রী? আরো অস্থির হয়ে পড়ল নির্ময়। অস্থির কণ্ঠে বলল, চৈত্রী নেই মানে কোথায় গেছে চৈত্রী? নাইমা খানিকটা অবাক কণ্ঠে বলল, বাড়িতে চলে গেছে। কাল ওর মন খারাপ ছিল ভীষণ। কেটে কেটে তো আমাদের রুম ভাসিয়েই দিচ্ছিল। তারপর হঠাৎ বলল সে বাড়িতে যাবে। আমরা প্রথমে বারণ করেছিলাম ওকে, পরে ওর মনের অবস্থা দেখে আর বারণ করিনি। চৈতি বলেনি কিছু তোমাকে? তোমার সাথে কি কিছু হয়েছে চৈতির? নির্ময় চমকে উঠল আরেক দফায়। চৈত্রী তাকে না বলে বাড়িতে চলে গেছে। এত অভিমান করেছে মেয়েটা তার উপর। নির্ময় ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ত কণ্ঠে নাইমাকে প্রশ্ন করল, কখন গেল ও? কাল দুপুরের দিকে। একা একাই গিয়েছে? না, ওর ভাই এসে নিয়ে গিয়েছে। নির্ময় থমকালো কিছুটা। বুকের মধ্যে হাহাকার করে উঠল যেন। মেয়েটা তার কথায় এতটাই কষ্ট পেয়েছে যে একদিনের মধ্যে এতটা দূরে চলে গেছে। নাইমা কিঞ্চিত সময় নিয়ে পর্যবেক্ষণ করলো নির্ময়কে। অতঃপর সন্দিহান কণ্ঠে আবার বলল, তোমার সাথে কি চৈতির কিছু হয়েছে? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো নির্ময়। বলল, হয়েছে তো অনেক কিছুই, কিন্তু আমাকে কি একটা কথা বলতে পারো যে চৈত্রী বাড়িতে গিয়ে পৌঁছেছে কিনা? ডানে বামে মাথা ঝাঁকালো নাইমা। বলল, না, কাল থেকে অনেকবার ওর ফোনে ট্রাই করেছি, কিন্তু বারংবারই ওর নাম্বার বন্ধ বলছে। নির্ময় আশাহত হলো, কিন্তু পরক্ষণে তার মনে পড়লো চৈত্রী তো বাড়িতে গিয়েছে। তার মাকে কল করলেই তো চৈত্রীর খবর পাওয়া যাবে। নির্ময় দ্রুত পকেট থেকে মোবাইল বের করলো। কল লাগালো মায়ের নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই কল রিসিভ করলেন মুনিয়া বেগম। নির্ময় ধাতস্থ করলো নিজেকে। মায়ের সামনে কিছুতেই নিজের অস্থিরতা ভাবটা প্রকাশ করা যাবে না। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো নির্ময়। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর বাবা বাবা কেমন আছে? সবাই ভালো আছে। নির্ময় সময় নিল একটু। মায়ের কাছে চৈত্রীর কথা জিজ্ঞেস করতে এমন একটা ইতস্ততা লাগছে তার। মা আবার কি না কি মনে করে, তবুও জিজ্ঞেস তো করতে হবে। মেয়েটার একটা খোঁজ তো নিতে হবে তার। নিজের ইতস্তত বোধকে এক পাশে সরিয়ে নির্ময় বলল, বা আমাদের পাশের বাসার যে চৈত্রী আছে না, ও কি বাড়িতে গিয়ে পৌঁছেছে? হ্যাঁ, কাল রাতেই এসেছে। স্বস্তির নিঃশ্বাস ফেল নির্ময়। যাক, মেয়েটা বাড়িতে গিয়ে তো পৌঁছেছে। অন্তত একটা খবর তো পাওয়া গেল তার। নির্ময়ের নীরবতার মাঝে মুনিয়া বেগম বললেন, মেয়েটাকে ছোটবেলা থেকে দেখছি, কখনো মা বাবাকে ছেড়ে
থেকেছে নাকি সেখানে এতদিন মা বাবাকে ছেড়ে দূরে গিয়ে থেকেছে, কেটে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তুই শুধু মনে করিস না আমাদের কথা, আমরা তোর কি লাগি যে মনে করবি? বড্ড পাষাণ হয়ে গেছিস তুই নির্ময়, বড্ড পাষাণ। মায়ের শেষের কথাগুলো কানে গেল না নির্ময়ে। তার কানের কাছে শুধু বেজে যাচ্ছে, কেঁদে কেটে মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তাহলে তার কথায় কতটা কষ্ট পেয়েছে চৈত্রী? কেন সে ওভাবে কথা বলতে গেল? রাগটা একটু নিয়ন্ত্রণে রাখলেই তো হতো। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, বলল, আমিও আসছি। খুশিতে চকচক করে উঠল মুনিয়া বেগমের চোখ মুখ। খুশিতে গদগদ হয়ে বললেন, সত্যি তুই আসবি বাবা? হুম। কখন আসবি? রওনা দিচ্ছি এক্ষুনি, বিকেলের মধ্যে পৌঁছে যাব। সন্ধ্যা গড়িয়েছে। নিকষ কালো অন্ধকার নেমে এসেছে ধরনের বুকে। হেমন্তের বেলা শেষে হালকা শীত শীত পড়তে শুরু করেছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ শান্তির। তবে শান্তি নেই নির্ময়ের মনের ভেতরে। ছেলেটা বিন্দু পরিমাণ শান্তি পাচ্ছে না কোথাও। সকালে চৈত্রীর বাড়ি ফেরার কথা শুনে সেও গাড়ি চড়ে বসলো বাড়ি ফেরার তাগিদে। আস্তে আস্তে বিকাল হয়েছে। অবশ্য এটাই তার তাড়াতাড়ি আসা। আগে তো ঢাকা থেকে বরিশাল আসতে একদিন চলে যেত পুরোপুরি। এখন তো তাও পদ্মা সেতুর বদলতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বরিশালে চলে আসা যায়। কিন্তু এত কষ্ট করে ছুটে এসেও এখনো নির্মা দেখা পায়নি চৈত্রীর। সেই এসেছে থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছে নির্ময়, কিন্তু চৈত্রীর জানালা বন্ধ। তার নাম ধরেও কয়েকবার ডেকেছে নির্ময়, কিন্তু মেয়েটা না তার ডাকে সাড়া দিয়েছে আর না জানালা খুলেছে। নির্ময় হৃদয় ক্রমে ব্যাকুল হয়ে উঠেছে। বুকের ভেতরটা শূন্য শূন্য লাগছে ভীষণ। তবে কি চৈত্রী সত্যি হারিয়ে যাবে তার জীবন থেকে? কথাটা ভাবতে যেন দম বন্ধ হয়ে আসছে নির্ময়ের। ক্রোধের বশবর্তী হয়ে সে সামান্য কয়েকটি কথা বলেছিল চৈত্রীকে, তাই বলে চৈত্রী তাকে ছেড়ে যেতে পারে না। যেভাবেই হোক চৈত্রীর সাথে এই মুহূর্তে তার দেখা করা প্রয়োজন, ভীষণ প্রয়োজন। সে কি এবার সরাসরি চৈত্রীদের ঘরে যাবে? হ্যাঁ যাবে, কিন্তু এভাবে হুট করে তো যাওয়া যায় না। আবার হুট করে গেলেও তো গিয়েই বলা যায় না চৈত্রীর সাথে দেখা করতে এসেছে। একটা অজুহাত প্রয়োজন তার। নির্ময় নিজের টেবিল ঘেটে হাতে একটা নোটবুক নিল, পা বাড়ালো চৈত্রীদের ঘরের দিকে। চামেলি বেগম কিছু জিজ্ঞেস করলে না হয় বলা যাবে চৈত্রী তার জরুরি নোটবুক হলে ফেলে এসেছিল, আর সেটাই তার রুমমেটরা তার হাত দিয়ে চৈত্রীর জন্য পাঠিয়ে দিয়েছে। খানিক বাদে নির্ময় গিয়ে দাঁড়ালো চৈত্রীদের ঘরের সামনে। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে প্রস্তুত করলো নিজেকে, অতঃপর দরজা ধাক্কা দেওয়া শুরু করলো। চৈত্রী ড্রয়িং রুমেই বসেছিল, ভাবছিল নির্ময়ের কথা। এত ভালোবাসার পরও ও লোকটা ওকে বুঝালো না। প্রশ্ন তুললো ওর ভালোবাসা নিয়ে। মুখে ভালোবাসা বলাটাই কি সব? ওর অনুভূতির কি কোনো মূল্য নেই নির্ময়ের কাছে? যদি তেমনটাই হয় তবে নির্ময় তো কখনো নিজের ভালোবাসা প্রকাশ করেনি, মুখ ফুটে কখনো বলেনি চৈত্রী আমি তোমাকে ভালোবাসি। তবু চৈত্রী তো কখনো নির্ময়ের ভালোবাসা দিয়ে দোটানায় ভোগেনি, বা মনে হয়নি নির্ময় তাকে ভালোবাসে না। চৈত্রী সবসময় বিশ্বাস করেছে নির্ময়কে, বুঝে নিয়েছে নির্ময় চোখের ভাষা, তার অনুভূতিগুলো। তাহলে নির্ময় কেন পারল না তার চোখের ভাষা বুঝতে, তাকে বিশ্বাস করতে? চৈত্রীর আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যে আওয়াজ এলো দরজা ধাক্কানোর। ঘোর কাটলো চৈত্রীর, নড়ে চড়ে বসলো সে। হয়তো চামেলি বেগম আর খালেদ সাহেব ফিরে এসেছেন। হঠাৎ করে এক দুঃসম্পর্কের আত্মীয় মারা যাওয়ায় সেখানে ছুটে গিয়েছিলেন তারা দুইজন। যাওয়ার আগে অবশ্য চৈত্রীকেও তারা অনেকবার বলেছিল তাদের সাথে যাওয়ার জন্য। চৈত্রী যেতে চায়নি। তার যে ভালো লাগছে না কিছুই, নিজেকে ভীষণ একা লাগছে। মেয়ে অনিচ্ছা প্রকাশের পর আর তারাও জোরাজুরি করেনি বেশি। এমনি কাল রাতে এতটা পথ জার্নি করে ফিরেছে মেয়েটা, তার উপর বাসে এসেছিল। বমি করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিল শেষে। ও বাড়িতে গিয়ে মানুষের মতো মেয়েটার আরো ঝামেলা সহ্য করার থেকে বাড়িতেই বিশ্রাম নিক। দরজা ধাক্কানোর শব্দ বাড়লো আরো। চৌধুরী উঠে দাঁড়ালো, লম্বা লম্বা পা ফেলে গেল দরজার কাছে। দরজাটা খুলতে চমকে উঠল চৌধুরী। নির্ময় দাঁড়িয়ে, চকিত কণ্ঠে সে বলল, আপনি এখানে? নির্ময় ঠোঁটে হাসি ফুটে উঠল। অবশেষে সে দেখা পেল নিজের প্রিয়সে। প্রশান্তির হাওয়া বইল যেন তার হৃদয় কুঠরিতে। নির্ময় ভালোভাবে তাকালো তার প্রিয়সীর পানে। কত দিনের তৃষ্ণা যেন তার এই মেয়েটাকে দেখার। চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে মেয়েটার। নিশ্চয়ই কেঁদে কেটে ভাসিয়েছে নিজেকে। নির্ময় কষ্ট হলো। মেয়েটা তার জন্য কতই না কষ্ট পেয়েছে। অস্থির হয়ে পড়ল নির্ময়। নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য আর সময় ব্যয় করতে চাইল না সে।
দরজার সামনে দাঁড়িয়ে তৎক্ষণাৎ অস্থির কণ্ঠে বলল, সরি চৈত্র, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। কথাগুলো শুনে যেন ফুঁসে ওঠে চৈত্রী। তাকে অত কিছু বলে বেটার অপশনের কাছে চলে যেতে বলে এখন এসেছে ক্ষমা চাইতে। চৈত্রী অগ্নি দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, কণ্ঠে কাঠিন্য এনে বলল, আপনি এইসব বলতে এখানে এসেছেন? চৈত্র শোনো। চৈত্রী শুনল না। সে তেজ নিয়ে নির্ময়ের মুখের দরজাটা বন্ধ করতে উদ্যত হলো। নির্ময় শক্ত হাতে ঠেলে ধরলো দরজাটা। রেগে গেল চৈত্রী, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হচ্ছে এটা? কি? দরজা ছাড়ুন, এটা শহর না, এটা গ্রাম, এখানে ঝামেলা করবেন না একদম। কি হচ্ছেটা কি? দরজা ছাড়ুন, এটা শহর না, এটা গ্রাম, এখানে ঝামেলা করবেন না একদম। নির্ময় গলা উঁচিয়ে চৈত্রীকে উপেক্ষা করে তাকালো ঘরের ভেতর। তেমন কোনো মানুষের সারা শব্দ পেল না। ভ্রু কুচকালো নির্ময়, বলল, কাকা কাকি কোথায়? চৈত্রী সময় নিল একটু। ভাবলো নির্ময়কে যদি সত্যি কথা বলে দেয় যে বাবা মা বাড়িতে নেই, তবে হয়তো নির্মম চলে যাবে এখনই। একা একটা মেয়ে ঘরে রয়েছে, নির্ময় অবশ্যই সেখানে ঢুকবে না। নির্ময় যথেষ্ট বুদ্ধিমান, সুশীল এবং মার্জিত ছেলে। চৈত্রী কিছুটা স্বাভাবিক হলো। স্বাভাবিক ভঙ্গিতেই বলল, বাবা মা বাড়িতে নেই, একা আত্মীয়ের বাড়িতে গিয়েছে। নির্ময় যেন আকাশে চাঁদ পেল, ঠোঁট বাঁকিয়ে হাসলো, মাথা ঘুরিয়ে আশেপাশে তাকালো। কেউ তাদের দেখছে কিনা পর্যবেক্ষণ করে দেখে দরজা ঠেলে ঢুকে পড়লো ঘরের ভিতর। হকচেকে উঠল চৈত্রী। তার ভাবনা তার উপরে উল্টে পড়েছে এখন। সে ভেবেছিল ঘরে কেউ নেই জেনে আর ঘরের ভিতর ঢুকবে না নির্ময়, কিন্তু এ ছিল তো তার নিজের চরিত্রের সুশীলতা ভেঙে ঢুকে পড়লো ঘরে। আসলে এটা চৈত্রীরে ভুল। চৈত্রী তো ভুলে বসেছিল নির্ময় আর আগে নির্ময় নেই। সে তার চরিত্রের সকল সুশীলতায় ইতি টেনে হয়ে উঠেছে ঠোঁটকাটা, নির্লজ্জ, অসভ্য। ঢোক গিলল চৈত্রী, কম্পিত কণ্ঠে বলল, সমস্যাটা কি? আপনি ভেতরে কেন চলে আসছেন? নির্ময় পাত্তা দিল না চৈত্রীর কথার। ঘরের ভেতর ঢুকে সে নির্বিকার ভঙ্গিতে ভেতর থেকে আটকে দিল দরজাটা। চৈত্রী কেঁপে উঠল। এই লোকে বা দরজা কেন আটকাচ্ছে? এর মতলবটা কি? পরপর আবারও সে ঢোক গিল কয়েকটা। অতঃপর বলল, এ কি, দরজা কেন আটকেছেন? নির্ময় যেন শুনল না চৈত্রীর কথা। ধীর পায়ে সে এগিয়ে যেতে লাগলো চৈত্রীর পানে। চৈত্রী ভয় পেল কিছুটা, কিছুটা পিছিয়ে গেল পিছনের দিকে। যদিও সে বিশ্বাস করে নির্ময়কে, তবু একা এই রাতে এক ঘরে কোনো পুরুষের সাথে যেন হিম হয়ে যাচ্ছে। অজানা ভয়, সংশয়, সংকোচ যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। ছোট্ট হৃৎপিণ্ডটা অসম্ভব গতিতে ছুটে চলেছে। পুরো শরীরে কম্পন ধরে গেল চৈত্রীর। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এগিয়ে আসছেন কেন আপনি? নির্মল শীতল দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? পিছিয়ে যেতে যেতে চৌধুরীর পিঠ থেকে গেল দেয়ালে। সাথে সাথে তার কলিজাটা লাফিয়ে উঠল ভয়ঙ্কর ভাবে। আর যে পালানোর পথ নেই, এখন সে কোন দিকে যাবে? ধীর পায়ে নির্মম এগিয়ে গেল চৌধুরীর দিকে। চৌধুরী থমকালো কিছুটা, তুতলিয়ে বলল, আর এদিকে এগোবেন না, সাবধান। নির্মল শুনল না চৌধুরীর কথা। সে এগিয়ে গেল চৌধুরীর কাছে, খুব কাছে। হাত বাড়িয়ে আলতোভাবে স্পর্শ করলো চৌধুরীর নরম সুঠল কোমরে। কেঁপে উঠল চৌধুরী। নির্মল তার স্পর্শটা আর একটু গাঢ় করলো। কোমরের ভাঁজে বল প্রয়োগ করে টেনে আনলো নিজের দিকে। চৌধুরী কেঁপে যাচ্ছে, কম্পিত হচ্ছে তার নরম চিকন গোলাপি ওষ্ঠজোড়া। নির্ময় কিঞ্চিত সময় নিয়ে দেখলো প্রিয়সী তীর করে কম্পনরত ওষ্ঠদয়। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। নিজেকে সামলানো যেন দায় হয়ে পড়েছে আজ। মাথার মধ্যে নিষিদ্ধ চাওয়াগুলো মাথা চাড়া দিয়ে উঠছে বারবার। অনুভূতি প্রখর হচ্ছে আরো। নিরাময় ফু দিল চৌধুরীর মুখের ওপর। পরম আবেশে চোখ বন্ধ করে নিল চৌধুরী। নিঃশ্বাস ভারী হয়ে আসছে মেয়েটার। মৃদু হাসলো নির্মল। একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ভয় নেই, এই মুহূর্তে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আর কোনো শখ নেই। তাছাড়া আমাদের বিয়ে হয়নি এখনো। এর মধ্যে বাচ্চা কাচ্চা হলে চরিত্রে দাগ লেগে যাবে আমার। অবশ্য তুমি আমার চরিত্রে দাগ না লাগিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে না। তড়িৎ গতিতে চোখ খুলল চৌধুরী। বড় বড় চোখ করে তাকালো নির্ময়ের পানে। নির্ময় অপেক্ষা করলো সেই দৃষ্টি। একটু ঝুঁকে নিজের শুষ্ক ওষ্ঠদয় ছুঁয়ে দিল চৌধুরীর কম্পনরত নরম কোমল ওষ্ঠজোড়ায়। থমকে গেল চৌধুরী। অনুভূতিরা যেন ঝংকার তুলল পুরো দেহ মন জুড়ে। ছিট দ্বারা বেয়ে যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে শীতল রক্তস্রোত। চোখ দুটো বড় বড় হয়ে গেছে আগের থেকেও। নির্ময় তাকালো চৌধুরীর স্তব্ধ মুখ পানে। অতঃপর হুট করে সে শক্ত করে জড়িয়ে ধরল চৌধুরীকে। অপরাধী সুরে বলল, সরি চৈত্র,
আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা ঠিক হয়নি, রাগের বশে বলে ফেলেছি। এবারের মতো মাফ করে দাও পরাণ পাখি। অনুভূতির জোয়ারে এতক্ষণ তো চৌধুরী ভুলে বসেছিল সে রেগে আছে নির্ময়ের উপর। হঠাৎ নির্ময় সেদিনের কথা মনে করিয়ে দিতে আবারও ফুঁসে ওঠে চৌধুরী। দুই হাতে দূরে ঠেলে দিতে চাইল নির্ময়কে। ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন, ছাড়ুন আপনি আমায়, অসভ্য লোক। নির্ময় ছাড়ল না চৌধুরীকে, বরং আরো গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল চৌধুরীকে। আদুরে কণ্ঠে বলল, না, ছাড়বো না, আজ এভাবেই জড়িয়ে রাখবো তোমাকে। চৌধুরী মোচড়া মুচড়ি শুরু করলো, বলল, আমি কিন্তু চেঁচাবো। নির্ময় তবুও ছাড়লো না চৌধুরীকে। ঠোঁট বাঁকিয়ে বলল, চেঁচাও? তোমার একা চেঁচাতে কষ্ট হলে আমাকে বলো, আমিও একটু চেঁচিয়ে উপকার করে দেবো তোমার। ভরকে গেল চৌধুরী। এই লোককে কিছু বলে লাভ আছে কি? না, নেই তো। অসভ্য পাজি লোক একটা। তপ্ত নিঃশ্বাস ফেলল সে, নরম কণ্ঠে বলল, দেখুন, কেউ দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। আপনি ভুলে যাচ্ছেন এটা শহর নয়, এটা গ্রাম। ভ্রু কুচকাল নির্ময়, ভাবলেশবিহীন ভাবে জবাব দিল। তো কি হয়েছে? দাঁতে দাঁত চাপলো চৌধুরী, বলল, কি হয়েছে বুঝতে পারছেন না? না তো, কেউ দেখে ফেললে বড়জোর আমার আর তোমার বিয়ে দিয়ে দেবে। আমিও তো চাই বিয়ে হোক আমাদের। পড়ালেখাটা এখনো শেষ করতে পারিনি, তাই বাড়িতেও বিয়ে করতে চাই বলতে পারছি না। সেখানে কেউ যদি আমাদের এভাবে দেখে নিয়ে বিয়ে দিয়ে দেয়, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আর কিছু পাই না পাই, তোমাকে তো পাবো। চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, চিবিয়ে চিবিয়ে বলল, আমি বিয়ে করব না আপনাকে। নির্ময়ের উপরে ঠোঁট দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরল, বলল, করো না, কিন্তু আমি শুধু তোমাকেই বিয়ে করব। চেঁচিয়ে উঠল চৌধুরী, মৃদু চিৎকার করে বলল, নির্ময় ভাই, ছাড়বেন আমাকে নাকি? হাসলো নির্ময়, বলল, নির্ময় ভাই না, নির্ময় বর বলো। চৌধুরী ঠোঁট বাঁকালো, তার ছেলের কণ্ঠে বলল, সেদিন তো খুব বলেছিলেন রাজ ভাই আপনার থেকে বেটার হলে তার সাথে চলে যেতে, তাহলে আজ কেন এত ঢং করতে আসছেন? নির্ময় ছেড়ে দাঁড়ালো চৌধুরীকে, আলতোভাবে তার নাক টেনে বলল, আসলে ঢং করতেই এসেছি আমি। আর একটু থামলো নির্ময়। চৌধুরী হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে কাতর কণ্ঠে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি নিজে ইচ্ছে করে ওভাবে তোমায় বলতে চাইনি, তোমাকে রাগের বশে বলে ফেলেছি। আচ্ছা তুমি বলো, তোমার ভালোবাসার মানুষটির দিকে যদি কেউ হাত বাড়ায় তখন তোমার কেমন লাগবে? তার উপর আবার ওই দিন তুমি প্রায় 1 ঘন্টা দেরি করে এসেছিলে। জানো ওই 1-1.5 ঘন্টায় আমার ভেতরে কতটা ঝড় চলছিল, আমি কতটা অস্থির হয়ে পড়েছিলাম। ফুপিয়ে উঠল চৌধুরী, নাক টেনে টেনে বলল, তাই বলে আপনি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবেন? আমাকে অন্য কারোর সাথে চলে যেতে বলবেন আপনি? নির্ময় হাত বাড়িয়ে সযত্নে চৌধুরীকে আগলে নিল বাহু ডোরে, আদুরে কণ্ঠে বলল, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দিন আমার প্রাণপ্রিয় গর্ধব মহিলা, আর হবে না এমন ভুল। এরপর চৌধুরী থেকে একটু দূরে সরালো নির্ময়, নিজের দিকে ইশারা করে বলল, এই দেখুন, আপনার বিরহে আপনার প্রেমিক পুরুষ দেবদাস হয়ে গেছে। চেহারাটার দিকে একবার চেয়ে দেখুন, আপনার ভালোবাসা আর স্পর্শ বিনা চেহারাটা কেমন শুকিয়ে রুক্ষ হয়ে গেছে। এইবারের মতো আপনার এই প্রেমিক পুরুষের উপর একটু দয়া করুন মাননীয় গর্ধব মহিলা। এই ধরনের ভুল জীবন থাকতে আপনার একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ আর করবে না। চৌধুরী বোধ হয় গলে গেল। অবশ্য নিজের প্রিয় মানুষটার উপরে আমরা যতটা রেগে থাকি বা অভিমান করে থাকি, তার সান্নিধ্যে আসার পর আর সেই অভিমান ধরে রাখা সম্ভব হয় না। আর দুটো ভালো কথা শুনলেই যেন উধাও হয়ে যায় সকল রাগ অভিমান। চৌধুরী মাথা তুলল নির্ময়ের বুক থেকে, কপট রাগ দেখিয়ে বলল, কি বলেন আপনি? আমি গর্দভ মহিলা? আপনি তো নির্মম, নির্দয়, নির্ময়। হাসলো নির্ময়। চৌধুরী চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তুমি আমাকে যে নামে ডেকে শান্তি পাও, আমি সে নামে শুনতেই প্রশান্তি অনুভব করি চৈত্র। চৌধুরী এবার নিজের থেকে মাথা রাখলো নির্ময়ের বুকে, ঠোঁট বাঁকিয়ে বলল, ঢং। নির্ময় বলল না কিছুই, শুধু হাসলো। অতঃপর নিজের হাত দুটো বাড়িয়ে সযত্নে নিজের সাথে আগলে নিল চৌধুরীকে। এভাবে দুজন কতক্ষণ ছিল জানা নেই কারোরই। অনুভূতি প্রখরতা যেন দুজন দুজনের সাথে মিশে গিয়েছিল একটু সময় নিয়ে। হয়তো বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে দুজনের আলিঙ্গনে। নড়ে চড়ে দাঁড়ালো চৌধুরী, নির্ময়কে ছেড়ে দিয়ে বলল, মা বাবা যে কোনো সময় চলে আসতে পারে, আপনি এখন কেটে পড়ুন প্লিজ, এখান থেকে যান। নির্ময় গেল না চৌধুরীর ঘর থেকে, বরং চৌধুরীকে ছেড়ে দিয়ে অলস ভঙ্গিতে হাই তুলতে তুলতে বসে পড়লো ড্রয়িং রুমের সোফায়। বলল, আমার রুমের বিছানা জানো, অনেক বড়, পুরো 3 থেকে 4 জন অনায়াসেই ঘুমাতে পারবে ওই বিছানায়।
চৈত্রীর চোখ ছোট ছোট করে তাকালো নির্ময়ের পানে, ঠোঁট বাঁকিয়ে বলল, তো ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো নির্ময়। অসহায় দৃষ্টিতে চৌধুরীর পানে তাকিয়ে বলল, অত বড় বিছানায় একা ঘুমাতে কষ্ট হয় আমার। চৌধুরী দাঁড়ালো নির্ময়ের সামনে, 2 হাত বুকে গুজে বলল, তাহলে আপনার বাবাকে সাথে নিয়ে ঘুমান। নির্ময় হাত বাড়িয়ে চৌধুরীর হাত টেনে বসিয়ে দিল নিজের পাশে। অতঃপর বলল, বাবাকে দিয়ে হবে না, বউ লাগবে আমার। পরিষ্কার করে বললে তোমাকে লাগবে আমার, নিজের বিছানায় নিজের কাছে। একটু থামলো নির্ময়, মুখের ভাবে কিছুটা লাজুকতা এনে বলল, বুঝতেই পারছো ঠিক কি বোঝাতে চাইছি আমি তোমাকে? কান দুটো গরম হয়ে উঠলো চৌধুরীর। কি ঠোঁট কাটা নির্লজ্জ লোক, নতুবা এসবকে মুখে আনে নাকি? কপট রাগ দেখালো চৌধুরী, বলল, আজে বাজে কথা রেখে এখন আপনি নিজের ঘরে যান তো, মা বাবা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। নির্ময় উঠল না, নির্বিকার ভঙ্গিতে বসে রইল সোফায়। স্বাভাবিক ভাবেই বলল, হোক কেলেঙ্কারি, মাঝে মাঝে একটু আধটু কেলেঙ্কারি না হলে জীবনটা কি ঠিক জমে না? চৌধুরী দাঁড়িয়ে গেল সোফা থেকে, হাত টেনে তুলল নির্ময়কে, কটমট করে বলল, বেরোন তাড়াতাড়ি বাড়ি থেকে। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে, বলল, তুমি আমাকে এভাবে বের করে দিচ্ছ চৈত্র? চৌধুরী কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু কিছু বলার আগেই দরজা ধাক্কানোর শব্দ এলো। আটকে উঠল সে। তবে কি বাবা মা চলে এসেছে? ধুক গিলল চৌধুরী, কাপা কাপা কণ্ঠে বলল, কে? ওপাশ থেকে চামেলি বেগমের কণ্ঠস্বর শোনা গেল। বলল, আমরা এসেছি, দরজা খোল তাড়াতাড়ি। চৌধুরী যে ভয়টা পেয়েছিল তাই হলো, বাবা মা চলে এসেছে। এখন কি হবে? এ রাতে নির্ময়কে বদ্ধ ঘরে তার সাথে দেখলে কুরুপুত্রে বেঁধে যাবে নির্ঘাত। মানিজ্যতের ছিটে ফোটাও আর বাকি থাকবে না। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল চৌধুরীর। সে দ্রুত তাড়া দিল নির্ময়কে, বলল, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। দেখেছেন বাবা মা চলে এসছে, এখন কি করব আমি? নির্ময় এখনো ভাবলেশহীন হাই তুলতে তুলতে বলল, ভালোই হলো, আবার শ্বশুর শাশুড়ি চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম তাদের সাথে আজ দেখা না করেই চলে যেতে হবে আমাকে। চৌধুরী তাকালো নির্ময়ের পানে, মনে পড়ল ঘরের পেছনে দরজাটার দিকে। চৌধুরীর হাত টেনে সোফা থেকে তুলল নির্ময়কে, অতঃপর নিয়ে গেল ঘরের পেছনের দিকে। দরজাটা খুলে বলল, আর পাগলামো না করে এখন আল্লাহর ওয়াস্তে বের হন, নয়তো বাবা মা আমায় মেরেই ফেলবে একদম। নির্ময় দাঁড়ালো, ভাবলো কিছু একটা, অতঃপর বলল, আচ্ছা যেতে পারি, তবে শর্ত আছে একটা। কপালে ভাঁজ ফেললো চৌধুরী, বলল, কি শর্ত? আমি এখন চলে গেলে রাত 12টার দিকে তোমাদের ঘরের সামনে অপেক্ষা করব, তখন সেখানে আসতে হবে তোমাকে। কপট রাগ দেখালো চৌধুরী, বলল, পারবো না, এমনি 2 দিন ধরে ঘুমাই না ঠিকভাবে, আজ ঘুমাবো একটু। নির্ময় ঠায় দাঁড়িয়ে রইল, কণ্ঠে জেদ নিয়ে বলল, রাত 12টার দিকে আমার সাথে দেখা করতে না পারলে আমিও এখান থেকে এখন যাব না, তাতে যা হবার হোক। ওদিকে দরজা ধাক্কানোর শব্দ বেড়ে যাচ্ছে। খালিদ সাহেব আর চামেলি বেগম দরজা খোলার জন্য তাড়া দিচ্ছেন চৌধুরীকে। মেয়েটা পড়েছে একটা মহা বিপাকে। শেষে আর উপায় না পেয়ে চৌধুরী মেনে নিতে হলো নির্ময় শর্ত। অস্থির কণ্ঠে সে বলল, ঠিক আছে, আমি আসবো রাত 12টার দিকে। ঠোঁট প্রশস্ত করে হাসলো নির্ময়, নিশ্চিত হওয়ার জন্য আবার বলল, ঠিক আসবে তো? আরে বাবা আসবো, এখন আপনি আসুন তো। কথাটা বলে পেছনে দরজা দিয়ে ঠেলে ঠুলে নির্ময়কে বের করে দিল চৌধুরী। দরজাটা আটকে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। ইতি উতি আর না ভেবে দৌড়ে গেল ঘরের সামনের দিকে। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো কিছুটা, অতঃপর দরজাটা খুলল সে। চামেলি বেগম মেয়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বললেন, এত দেরি হলো কেন দরজা খুলতে? কোথায় ছিলি এতক্ষণ? অপ্রস্তুত হয়ে পড়ল চৌধুরী, আমতামতা করে বলল, ওয়াশরুমে ছিলাম। চামেলি বেগম সরু দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে, বললেন, তাহলে প্রথম দরজা ধাক্কানোর সময় যে একবার সাড়া দিলি, বললি কে? চৌধুরী অপ্রস্তুত হয়ে পড়ল, তোতলালো কণ্ঠে বলল, ওয়াশরুমে বসে সাড়া দিয়েছিলাম তখন। খালেদ সাহেব একবার তাকালেন মা মেয়ের দিকে, অতঃপর হেঁটে গেলেন সোফার দিকে। হঠাৎ পায়ে কিছু একটা বাজতে থমকে দাঁড়ালেন তিনি। নিজের দিকে তাকিয়ে নজরে পড়ল একটা নোটবুক। খালেদ সাহেব ঝুঁকলেন নিচের দিকে, হাত বাড়িয়ে উঠিয়ে আনলেন নোটবুকটা। চৌধুরী তাকালো সেদিকে, সাথে সাথে আঁতকে উঠল সে। এটা তো নির্ময়ের নোটবুক। নির্ময় যখন ঘরের ভেতর ঢুকে আসছিল তখনই তার হাতে নোটবুকটা চোখে পড়েছিল চৌধুরীর। অসাবধানতাবশত এখানে এটা ফেলে গিয়েছে নির্ময়। খালেদ সাহেব উল্টে পাল্টে দেখলো নোটবুকটা, অতঃপর তাকালেন চৌধুরীর পানে, থমথমে কণ্ঠে বললেন, এটা তো নির্ময়ের নোটবুক। অন্তরাত্মা কেঁপে উঠল চৌধুরী। তার বাবা কি ধরে ফেললো কিছু একটা? এখন কি হবে?
কিভাবে বাঁচবে সে? আমতামতা শুরু করলো চৈত্রী, ভীত কণ্ঠে বলল। হ্যাঁ, নির্ময় ভাইয়েরই তো, ওনার কাছ থেকে এনেছিলাম পড়ার জন্যে। খালেদ সাহেব ভ্রু কুচকালেন, বললেন, ওর নোটবুক দিয়ে তোর কি? তুই আরো দুইজন আলাদা ডিপার্টমেন্টের শিক্ষার্থী না? মেকি হাসলো চৈত্রী, বাবার হাত থেকে নোটবুকটা নিয়ে বলল, তুমিও না বাবা, বেশি প্রশ্ন করো একদম। আমাদের ডিপার্টমেন্ট আলাদা হলেও দুই একটা বই মিলে যায়, সেই বইগুলোরই নোট আছে এখানে। খালেদ সাহেব আর প্রশ্ন করলেন না মেয়েকে, নিঃশব্দে বসে পড়লেন সোফায়। বোধহয় সে বিশ্বাস করলো মেয়ের কথা। চৈত্রী যেন হাঁস ছেড়ে বাঁচলো। নোটবুকটা নিয়ে আর বেশিক্ষণ দাঁড়ালো না বাবা মায়ের সামনে, দ্রুতই নিজের রুমের দিকে প্রস্থান করলো সে। নিকোষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়েছে কিছুক্ষণ আগে। শহরের বুকে রাত 12টায় তেমন রাত ফুটে না উঠলেও গ্রামে এ সময় গভীর রাত। ঘুটঘুটে অন্ধকারের বিচরণ চারিদিকে। চৈত্রী পা টেপে টেপে রুমের বাইরে বেরিয়ে এলো। সারা শব্দ নেই কারোর, সুতরাং ঘুমিয়ে পড়েছে সবাই। নির্ময় ঘরের বাইরের অপেক্ষা করছে তার জন্য। ইতিমধ্যে কলও করেছে কয়েকবার, হুমকি দিয়ে বলেছে, তুমি যদি বাইরে না আসো তবে আমি কিন্তু ভেতরে চলে আসব। শেষে আর উপায় না পেয়ে বাইরে বেরিয়ে এলো চৈত্রী। নির্ময় দাঁড়িয়ে আছে তাদের ঘর থেকে একটু দূরে। ঘরের সামনের বৈদ্যুতিক কৃত্রিম বাতির আলোয় নির্ময় নামক সুদর্শন পুরুষটা বেশ দৃশ্যমান। চৈত্রী আলতো হাতে দরজাটা চাপিয়ে এগিয়ে গেল তার দিকে। একটু কেশে গলা পরিষ্কার করে বলল, এত জরুরি তলব কিসের জন্য? এত জরুরি তলব কিসের জন্য? নির্ময় ফিরে তাকালো চৈত্রীর পানে, বলল না কিছুই। হুট করে হাঁটু গেড়ে সে বসে পড়লো চৈত্রীর সামনে। চৈত্রীর এক হাত টেনে নিল নিজের হাতের ভাঁজে, শীতল কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈত্র, ভীষণ ভালোবাসি। একটু থামলো নির্ময়, অতঃপর বলল, আমি জানি এর আগে ভালোবাসলেও নিজের ভালোবাসা আমি কখনো প্রকাশ করিনি তোমার সামনে। তোমার অনুভবের ওপরে আমি ন্যস্ত করে রেখেছিলাম আমার ভালোবাসা। তবে এই মুহূর্তটায় এসে আমার মনে হয়েছে আমার তোমার সামনে নিজের ভালোবাসাটা প্রকাশ করা দরকার। অন্তত আমাদের নামহীন সম্পর্কের নাম দেওয়ার জন্য হলেও তোমার কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করা ভীষণভাবে দরকার। আমি জানি আজকালকার যুগে এই প্রেমিক প্রেমিকা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কটা মোটেই সম্পর্ক নয়। আমি নিজেও এই নামগুলো সম্পর্কে বিশ্বাসী নই। তবু আজ আমি তোমার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করে আমাদের সম্পর্কটা প্রেমিক প্রেমিকা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে নিয়ে গেলাম। তুমি জানো এই মুহূর্তে তোমার আমার সম্পর্কের নামের বেশি কিছু দেয়া সম্ভব। আচ্ছা, তুমি জানো এই মুহূর্তে তোমার আমার সম্পর্কের নামে এর বেশি কিছু দেয়া সম্ভব নয়। সেই যোগ্যতা আমার তৈরি হয়নি এখনো। আমার পরিস্থিতি তুমি খুব ভালোভাবেই অবগত, কিন্তু সম্পর্কটা এভাবে নামহীন রাখাও সম্ভব হচ্ছিল না। যখন কেউ প্রশ্ন তুলতো তুমি আমার কে হও, উত্তর দেওয়ার মতো কোনো কথা আমার কাছে থাকতো না। আমি খুব তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে পরিবর্তন করার চেষ্টা করব আমাদের সম্পর্কের এই ঠুনকো প্রেমিক প্রেমিকা নাম। আশা করছি তুমি বুঝবে আমাকে। কথাটা শেষ করে নির্ময় গভীরভাবে চুমু খেলো চৌধুরী ধরে রাখা হাতের পিঠে। কেঁপে উঠল চৌধুরী, ঘোর ভাঙলো তার। নির্ময়ের কথাগুলো এতক্ষণ সে যেন চলে গিয়েছিল কোনো এক ঘোরের মধ্যে। ঘোর ভাঙতে ছলছল করে উঠল চৌধুরীর চোখ জোড়া। মানুষটা ঠিক কতটা ভালোবাসে ওকে। চৌধুরী আলতোভাবে হাত রাখলো নির্ময়ের দুই বাহুতে। তাকে দাঁড় করিয়ে হামলে পড়লো নির্ময়ের প্রশস্ত বুকে। ফুপিয়ে কেঁদে উঠল সে, নাক টেনে টেনে বলল, আমিও আপনাকে ভালোবাসি নির্ময় ভাই, ভীষণ ভালোবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, জানেন আপনি? আপনাকে ছাড়া যে আমি ভীষণ অসহায় নির্ময় ভাই। আলতো হাসলো নির্ময়, দুই হাত দিয়ে নিজের বুকের সাথে আগলে নিল নিজের প্রিয়তমাকে। শান্ত স্বরে বলল, তুমি আমার সেই কিশোর বয়সের প্রথম অনুভূতি চৈত্র, যা আমি আমার হৃদয়ে গহীনে পুষে রেখেছি পরম যত্নে। এত বছর ধরে নিজের হৃদয়ে তোমার জন্য গড়ে তুলেছি ভালোবাসার পাহাড়। আমাকে ছাড়া তুমি কি বাঁচবে না? তোমাকে ছাড়া যে তৎক্ষণাৎ মরে যাব আমি চৈত্র। তুমি আমার একান্ত ব্যক্তিগত কর্তব্য মহিলা, যাকে ছাড়া আমার চলবে না, একদম চলবে না। চৌধুরী মাথা তুলল নির্ময়ের বুকে থেকে। নির্ময় চোখে চোখ রেখে বলতে চাইলো কিছু একটা, কিন্তু পারল না। ঠিক তখনই খালেদ সাহেব কণ্ঠস্বর শোনা গেল। ভয়ঙ্কর কণ্ঠে তিনি বললেন, কে ওখানে?